তারপর 2 দিন কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই। মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ টুসক ঘাসের বন। জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা এক আধটা যদিও বা দেখা যায়, আলভারেজ তাদের জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন। কিন্তু আলভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা চায় দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের। এক স্থানে টুসক ঘাসের বন বেজায় ঘন। তার ওপরে ওধারে চারিধারে ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনের চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত। আলভারেজ বলল, রিক্টার্সফিল্ডের আসল রেঞ্জ। শঙ্কর বলল, এটা পার হওয়া কি দরকার? আলভারেজ বলল, এই জন্য দরকার যে সেবার আমি ও জিম দক্ষিণ দিক থেকে এসেছিলাম, এই পর্বতশ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হইনি, যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল। তার গতি পূব থেকে পশ্চিমে। এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে। সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি করে সেই নদীর ঠিকানা করতে পারি? শঙ্কর বলল, আজ যেরকম কুয়াশা দেখতে পাচ্ছি, তাতে একটু অপেক্ষা করা যায় না কেন? আর একটু বেলা বাড়ুক। তাঁবু ফেলে আহার আদি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, তখন বেলা নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখল আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে বলল, শঙ্কর, আমাদের এখনও অনেক ভুগতে হবে, সামনে চেয়ে দেখো। আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে। তার সামনে বিশাল রিক্টার্সফিল্ড পর্বতের প্রধান ধাপে ধাপে উঠে, মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে। পাহাড়ের কটিদেশ নিবিড় বিদ্যুৎগর্ভ মেঘপুঞ্জে আবৃত, কিন্তু উচ্চতম শিখরবাজি অন্তমান সূর্যের রাঙা আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহু দূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারহ, শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ, কোথাও একটু ঢাল নেই। আলভারেজ বলল, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয়। শঙ্কর, দেখে বুঝেছ নিশ্চয়ই। পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো, যেখানে ঢালু এবং নিচু পাবো, সেখান দিকেই পাহাড় যেতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথাও সেরকম জায়গা আছে? এ খুঁজতেই তো 1 মাসের উপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পরে এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতেই শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটার দিকে তারা উঠছে সেখানে পর্বতের 4 মাইল মধ্যে উঠেছে 6000 ফুট। সুতরাং পথটা ঢালু হলেও কিন্তু ভীষণ দুরারহ, তা সহজেই বোঝা যাচ্ছে। তাছাড়া যতই ওপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর।
ঘন অন্ধকার চারিদিক। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ে না, তাই সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই, চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি, যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথাও থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচের প্রস্তর নিচের দিকে বহুদূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর বা আলভারেজ কারোর মুখে কথা নেই। এই উত্তঙ্গু পথে ওঠবার কষ্টে দুজন নেই অবসন্ন, দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরও বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যাসই নেই কখনো। শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না। কিন্তু যদি সে মরেও যায়, একথা আলভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে আলভারেজ ভাববে, ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্ত অপদার্থ। এই মহাদুর্গম পর্বত ও অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটোখাটো ঝর্ণা বনের মধ্যে দিয়ে খুব উপর থেকে নিচে নেমে যাচ্ছে। গাছের ডালে ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালে, গুঁড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখে পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাড়ি গোঁফওয়ালা বালখিলা মুনিদের মতো ওরা কারা বসে রয়েছে। তারা সবাই চুপচাপ আছে, মুনিজনিত গাম্ভীর্যে ভরা। আলভারেজ বলল, ওরা কলবাস জাতির মাদি বানর। পুরুষ জাতীয় কলবাস বানরের দাড়ি গোঁফ নেই। স্ত্রী জাতির কলবাস বানরের হাতখানেক লম্বা দাড়ি, গোঁফ, এবং তারা বড় গম্ভীর। দেখেই বুঝতে পারছ। ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলায় মাটিও নেই, পাথরও নেই। তাদের বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুঁড়ির স্তূপ। এইসব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে। তার উপরে শ্যাওলা পুরু হয়ে উঠছে, ছাতা গজাচ্ছে। তার উপরে আবার নতুন ঝরা পাতার রাশি, আবার পড়ছে গাছের ডালপালা গুঁড়ি। জায়গায় জায়গায় 60-70 ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পত্রস্তূপ। আলভারেজ ওকে শিখিয়ে দিল, এসব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষে চলতে চলতে এই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে যেতে পারে, যেমন অতর্কিতে পথ চলতে চলতে প্রাচীন কূপের মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর বললে, পথের গাছপালা না কাটলে আর তো ওঠা যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্য দিয়ে যাবার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না তখন সব রকমের বিপদের সম্ভাবনাই রয়েছে। থাকতে পারে বাঘ, থাকতে পারে সিংহ, থাকতে পারে বিষাক্ত সাপ। শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথাও বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? আলভারেজকে সে জিজ্ঞেস করলে। আলভারেজ বললে, ঢোল নয়, বড় বেবুন কিংবা বন মানুষের বুক চাপড়ে ওই রকম শব্দ করছে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বললে, তুমি যে বলেছিলে এ বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই,
আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রাওয়েঞ্জির আল্পস বা ভিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়াও অন্য ধরনের বন মানুষে বুক চাপড়ে এরকম আওয়াজ করতে পারে। ওরা ৪,৫০০ ফুটের উপর উঠেছে। সেদিনের মতো সেখানে রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বুঝতে পারল না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কালোবাস বাননের কর্কশ আওয়াজ, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালার রাত্রে কেউ ঘুমায় না। সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ ক্ষেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিংয়ের পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিংয়ের ছেলেরা রাত্রে ঘুমাতে পারত না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বন্য হস্তির বৃংহিত ধ্বনি তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে আলভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালো। আলভারেজ বলল, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার উপরে ওঠা শুরু। উঠছে মাইলের পর মাইল বন্য বাঁশের অরণ্য আর তলায় বুনো আদা। ওদের পথের ১০০ হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিযূথ কচি বাঁশের কর্মর কর্মর ভাঙতে ভাঙতে চলে গেল। ৫,০০০ ফুট উপরে কত কি বন্য পুষ্পের মেলা। টুকটুকে লাল ইরিথ্রিনা প্রকাণ্ড গাছ ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশের বনকলমি ফুলের মতো, কিন্তু রঙটা অত গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে। বন্য কফির ফুল, রঙিন বোগানিয়া, মেঘের রাজ্যে ফুলের বন, মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মেঘঢালে এসে আটকাচ্ছে। কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ৭,৫০০ ফুট ওপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরও ২ দিন লেগেছে। আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়েছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখার প্রশাখা পুরু শ্যাওলায় আবৃত। প্রত্যেক ডাল থেকে শ্যাওড়া ঝুলছে। সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলো নেই, সব সময় যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজন নেই সে বনে। মানুষের গলার সুর নেই, কোনো জানোয়ারের ডাক নেই। যেন কোনো অন্ধকার নরকে দীর্ঘ শত্রু প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা।